বোটে ওঠার আগে বা নৌকায় ওঠার আগে এইরকম করে এইরকম লাইফ জ্যাকেট দিয়ে দেয়। এখানে আসলেও দেখতে পাবেন একটা ঝর্ণা। একটা টিকিট কেটে নিলাম, সেটা হচ্ছে হাতে টানা নৌকা, সেটা আমাকে দুটো স্পট ঘোরাবে। এই মন্দির আপনার মোটামুটি 700-800 বছর হয়ে গেল। সেন বংশের মন্দির, লক্ষণ সেন বল। বাদের জলটা একটুখানি নোংরা, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর। ছোটদ্বীপ বলে চলে আসলাম। 10 মিনিট কি 15 মিনিট সময় লাগলো। একটি একদিনের ট্রিপ হলো দৈনন্দিন রুটিন থেকে বিরতি নেওয়ার এবং দীর্ঘ প্রতিশ্রুতি ছাড়াই নতুন নতুন জায়গাগুলি অন্বেষণ করার একটি নিখুঁত উপায়। একটি সফল একদিনের ট্রিপের চাবিকাঠি হলো সঠিক পরিকল্পনা, তাড়াতাড়ি শুরু করা, খুব বেশি দূরে নয় এমন একটি গন্তব্য বেছে নেওয়া এবং অবশ্যই দর্শনীয় স্থানগুলি একটি তালিকা তৈরি করা। আমার আজকের পর্বে থাকছে এমনই এক ভ্রমণের গল্প, যেখানে থাকছে ঐতিহাসিক মন্দির, অগাধ টলমলে স্বচ্ছ জলরাশি, নৌকাবিহার, চারিদিকে প্রচুর দ্বীপ এবং একটা ছোট্ট ট্রেন জার্নি। আর এই সব কিছু মিলিয়েই সাজানো থাকছে আমার আজকের এই পর্ব। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটু ভালোবাসা আমাকে নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরার উদ্যম যোগায়। বাড়ি থেকে যখন বেরোলাম তখন সময় 3:51। ভোরের আলো তখনও ফোটেনি। উদ্দেশ্য ছিল 4:12 ট্রেন ধরা। স্টেশনে পৌঁছে দেখি গুটি কয়েক লোক অপেক্ষায় বসে। প্রায় 4:11 ট্রেন এসে উপস্থিত হলো সুভাষগ্রাম স্টেশনে। তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। ট্রেন ছিল ভিড়ে ঠাসা, আমিও ভিড়ের সাথে নিজেকে মানিয়ে নিলাম। ট্রেন যখন শিয়ালদা স্টেশনে পৌঁছালো তখন সময় 4:50। স্টেশন থেকে বেরিয়ে একটুকুও সময় নষ্ট না করে উঠে পড়লাম বাসে। তারপর আইকনিক হাওড়ার ব্রিজ দেখতে দেখতে হাওড়ায় গিয়ে যখন পৌঁছালাম তখন রাতের অন্ধকার ছিন্ন করে ভোরের আলোর দেখা মিলেছে, যা ছিল আমার আজকের পর্বের সূচনা। গুড মর্নিং। আজকে মার্চ মাসের 19 তারিখ 2025। সময় হয়েছে এখন সকাল 5:40 আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আর এখান থেকে শুরু করছি আজকের পর্ব। আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাইথন ভ্রমণের গল্প। মাইথন যেতে গেলে আমাকে নামতে হবে বরাকর স্টেশন বা কুমারদুবি স্টেশনে। আর আজকে আমি যেই ট্রেনটাকে চুজ করেছি সেটা হলো 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চুজ করার পেছনে কারণ এটাই ছিল যে একই দিনে মাইথন ভ্রমণ করে যেন বাড়ি ফিরে আসা যায়। আমি কিছু ট্রেনের নাম্বার এবং নাম স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেন বুক করে মাইথন ঘুরে আসতে পারেন। আমি আজকে কোনো রিজার্ভেশন কম্পার্টমেন্টে যাব না, আজকে যাব পুরোটাই জেনারেল কম্পার্টমেন্টে। আমি ইউটিএস এর মাধ্যমে টিকিট কেটে নিয়েছি। তো ট্রেন এখন আসছে, আমাকে উঠতে হবে আর সিটও ধরতে হবে। ট্রেন তখনও প্ল্যাটফর্মে প্রবেশ করেনি, যাত্রীরা তখনও অপেক্ষায়। প্রায় 6:05 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস প্রবেশ করলো 8 নম্বর প্ল্যাটফর্মে। টাইম এখন 6:22। মোটামুটি অনেক কষ্ট করে ট্রেনে উঠেছি, মানে দৌড়ঝাঁপ করে ট্রেনে উঠে একটা সিট পেয়েছি। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। ট্রেনটা হাওড়া থেকে বরাকর পর্যন্ত যেতে সময় নেবে 3 ঘন্টা 50 মিনিট মতো, আর মাঝখানে স্টেশন পড়বে 12টা। ট্রেন তো তার যাত্রাপথের সূচনা করে দিল, কিন্তু আমার মনে একটি প্রশ্নের সূচনা হয়েছিল, যার সমাধান করে দিল ট্রেনেরই এক যাত্রী। বলে দিল বরাকরে না নেমে যদি আমি বরাকরের পরের স্টেশন কুমারদুবিতে নামি তবে আমার যাত্রাটা আরো বেশি সহজ হবে। বরাকর নদী পেরিয়ে প্রায় 231 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন পৌঁছালো কুমারদুবি স্টেশনে।
টাইম এখন 10:22 আর আমি পৌঁছে গেলাম কুমারদুবি স্টেশনে। মাইথন যেতে গেলে আপনারা দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে বরাকরে নেবে আর আরেকটা হচ্ছে কুমারদুবিতে নেবে। তো কুমারদুবি থেকে নেবে যদি আপনারা মাইথন যান তাহলে সেটা মানে মাইথনটা অনেক কাছে পড়বে, আর বরাকর থেকে একটুখানি ডিস্টেন্স হবে, একটুখানি দূর হবে। তো সেই কারণের জন্য আমি কুমারদুবিতে নামলাম। এখান থেকে এবার অটো বা টোটো করে আমি সাইট সিনগুলো করব। আর এই কুমারদুবি স্টেশনে চলে আসলাম মানে ঝাড়খণ্ডের শুরু হয়ে গেল, মানে কুমারদুবি স্টেশন থেকে ঝাড়খণ্ড শুরু হয় আর ওয়েস্ট বেঙ্গল শেষ হয়। বরাকর যে লাস্ট স্টপটা ছিল, বরাকরের পরেই হচ্ছে কুমারদুবি। তো বরাকর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট আর ঝাড়খণ্ডের শুরু হচ্ছে এই কুমারদুবি স্টেশন। কুমারদুবি স্টেশনে নামলে আপনারা প্রচুর অটো বা টোটো পেয়ে যাবেন। তো এখানে অটো বা টোটো নিয়ে বা সাইট সিন করা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি একটা অটো বুক করে নিলাম, কোথায় কোথায় ঘুরবো, কত কি খরচা হবে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। আমি অটোতে বসে পড়েছি, অটোতে কি খরচা সেটা আমি আপনাদের পরে বলছি। আমার প্রথম যে সাইট সিন আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে কুমারদুবি স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্চেত ড্যাম। তো আমি এখন পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। তবে অটো রিজার্ভ করার আগে অবশ্যই ভালো করে বার্গেনিং করে নেবেন, নইলে ঠকতে হতে পারে। ধানবাদ থেকে প্রায় 58 কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্চেত বাঁধের দৈর্ঘ্য 6777 মিটার, প্রস্থ 10.67 মিটার এবং উচ্চতা 45 মিটার। টাইম এখন 11:10 আর আমি পৌঁছে গেলাম আমার আজকের সাইট সিনের প্রথম গন্তব্য পাঞ্চেত বাঁধের সামনে। অপূর্ব সুন্দর এই বাঁধ, আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। আমি দেখাচ্ছি এই বাঁধ, সামনে আছে পাঞ্চেত পাহাড় আর তার নিচেই অবস্থিত তৈরি হয়েছে এই বাঁধ। সামনে ওদিকে দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড় আর এই পাঞ্চেত পাহাড়ের নিচেই অবস্থিত এই বাঁধ। দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ হল এই পাঞ্চেত বাঁধ। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত এই বাঁধ, যা চালু করা হয়েছিল 1959 সালের 6 ডিসেম্বর। সামনে হচ্ছে পাঞ্চেত বাঁধ আর এই হলো সিঁড়ি। আপনারা ইচ্ছা করলে সিঁড়ি দিয়ে নিচেও নেবে দেখতে পারেন। আমি যাচ্ছি, গিয়ে আপনাদের নিচটা গিয়ে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই হলো বাঁধ। এখানেও আপনারা বোটিং করতে পারেন, কিন্তু এখানে বোটিং করার থেকে মাইথন বাঁধে বোটিং করা অনেক বেটার। সামনে এই পাশটা আছে লক গেটগুলো। লক গেটগুলোতে আমি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমি করতে পারবো না। সামনে CISF আছে বসে, ওদের কাছ থেকে পারমিশন নিতে গেলে ওরা বলবে না। তো সুতরাং আমি ওই সাইডটা যাচ্ছি না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি লক গেটগুলোকে। এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাই হচ্ছে লক গেটগুলো আছে। মানে এর ওপর থেকে আমি উঠে গিয়ে ওই বাঁধের ওপর থেকে আমি লক গেটগুলোকে দেখাতে পারবো না, তো এই জায়গাটা থেকে দেখে নিন। আর ওই সাইডেও আছে। আর এই হলো বাঁধ। অপরূপ সুন্দর লাগছে এই জায়গা। বাঁধের জলটা একটুখানি নোংরা, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর। আপনারা একবার আসুন, না আসলে বিশ্বাসই করতে পারবেন না কোন জায়গা এটা। পাঞ্চেত বাঁধ থেকে বেরিয়ে এবার আমি চললাম আমার আজকের ভ্রমণের সব থেকে আকর্ষণীয় জায়গা মাইথনের উদ্দেশ্যে। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে প্রায় 48 কিলোমিটার দূরে বরাকর নদীর ওপর অবস্থিত এই মাইথন, যার দৈর্ঘ্য 15,712 ফুট এবং উচ্চতা 165 ফুট। বাঁধটি নির্মাণ করা হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, যা 27 সেপ্টেম্বর 1957 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু
উদ্বোধন করেন। প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ, পলাশের গাছ, এই সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই জায়গায়। টাইম এখন 12:36 আর আমি পৌঁছে গেলাম আমার আজকের সাইট সিনের সব থেকে ফেমাস স্পট মাইথন ড্যাম্পের সামনে। এখানে আসলে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখন যেহেতু 12:30 বেজে গেছে, তো আমরা আগে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে বোটিং করব এখানে, যেটা হচ্ছে সব থেকে ফেমাস। সামনে এই সব জায়গাগুলোতে আপনারা দুপুরবেলা লাঞ্চ করে নিতে পারেন। এখানে লাইন দিয়ে হোটেল আছে, সমস্ত ধরনের হোটেল আছে। আর এই যে জায়গাটা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের দিক। আর এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার উল্টো দিকে যে সাইডটা আছে, ওই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিক। আপনারা যদি বরাকর স্টেশন থেকে আসেন, তাহলে আপনারা ওই সাইড থেকে আসবেন। আমি যেহেতু কুমারদুবি স্টেশন থেকে এসেছি, সেই কারণের জন্য আমি এই সাইডটা দিয়ে এলাম। সামনে হচ্ছে মাইথন ড্যাম, এই সাইডে আছে। আর এই সাইডে আছে এই লক গেটগুলো। জল যদি ছাড়ে তাহলে এই সাইডে লক গেটগুলো দিয়ে জল ছাড়া হয়। সামনে আছে লক গেট, একটু এগোলেই নিচে লক গেটগুলো আছে। আপনারা যারা বরাকর স্টেশন থেকে আসবেন, তারা এই যে বাসটা আছে, বাসটার ওপারেই অটো বা টোটো ছেড়ে দেবে। আপনাদের শুধু বলতে হবে যেন অটো বা টোটো এই বাসটা ক্রস করে এই পাশে, মানে ঝাড়খণ্ডের দিকে যেন ছেড়ে দেয়। কারণ কি, ওপাশেও বোটিং কাউন্টার আছে, মানে বোটিং পয়েন্ট আছে, কিন্তু ওই দিকের থেকে এদিকের বোটিং পয়েন্টটা অনেকটা ভালো, অনেকটা জমজমাট। তো এখন আমি বোটিং করার জন্য ভেতরে ঢুকবো। ওখানে টিকিটের ব্যবস্থা কি আছে, কত কি খরচা পড়বে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে পুরো একদম হোটেল ফোটেলগুলো আছে। আপনারা যদি কিছু ফুচকা টুচকা বা অন্য কিছু খেতে টেতে চান, চাটা খেতে চান, এই সব জায়গা থেকে করে নিতে পারেন। আর এই যে হোটেল ফোটেলগুলো আছে, পাপড়ি চাটফাট আছে, এইটার ভেতর দিয়েই একটা রাস্তা চলে যাচ্ছে বোটিং পয়েন্টের দিকে। বোটিং কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হলো কোন দ্বীপে গেলে কি কি প্যাকেজ আছে। লক গেট, ছোট দ্বীপ আর বড় দ্বীপ তিনটা মিলিয়ে একটা প্যাকেজ আছে, 1200 টাকার আছে নৌকোর। আর সবুজ দ্বীপ আছে একটা 1600 টাকা। আর চারটে সবুজ দ্বীপটা আপনার আসা যাওয়া 1 ঘন্টা, আর দ্বীপে আধ ঘন্টা স্টে করতে পারবে, 1.5 ঘন্টা টোটাল সময় লাগবে বাতে। আর 3টে স্পটে 40 থেকে 50 মিনিট লাগে। আর একটা 4 স্পটের প্যাকেজ আছে সবুজ দ্বীপ, প্লাস 3 স্পটের প্যাকেজ আছে 2500 টাকার আছে, ওতে 2 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আর একটা নৌকাতে কজন? একটা নৌকাতে 6 জন অবধি যেতে পারে। 6 জন অবধি যেতে পারে। এটা হাত নৌকা, তাই তো? এটা হাত নৌকা। আর আপনাদের স্পিড বোটও আছে? স্পিড বোটও আছে আমাদের। স্পিড বোটের টাইমটা কীরকম আছে? স্পিড বোটে চামচ দ্বীপ রাউন্ড করে, ওটা 10 মিনিট আবার সময় পাওয়া যায়। আর ওটাতে 1 থেকে 4 জন গেলে 600 টাকা আছে, 1 থেকে 6 জন গেলে 800 আছে, আর 1 থেকে 8 জন গেলে 1000 টাকা আছে। আর সবুজ দ্বীপ যদি যাবেন, 3টে মিলিয়ে তো 1400 টাকা আছে, 8 জনে গেলে 1800 টাকা আছে। যেরকম ঘুরবে সেরকম রেট আছে। আমি একটা টিকিট কেটে নিলাম, সেটা হচ্ছে হাতে টানা নৌকা। সেটা আমাকে 2টো স্পট ঘোরাবে। একটা হচ্ছে এদিকে ছোট ঝালমুড়ি দ্বীপ, আর এদিকে লক গেটটা আমাকে ঘোরাবে। নেবে হচ্ছে 600 টাকা। চলুন গিয়ে এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ড্যাম। এখানে দুইভাবে আপনারা লেকের জলে বোটিং করতে পারেন। একটা স্পিড বোট, অন্যটা হাতে টানা নৌকা। স্পিড বোট যদি আপনারা ভাড়া করেন, তাহলে লেকের জলে ঘুরতে পারবেন 10 মিনিট মতো। আর যদি হাতে টানা নৌকা করেন, তাহলে 40 মিনিট। একটা টিকিটের বিনিময় অ্যালাউ করা হবে ন্যূনতম 6 জনকে। এই সামনে এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে নেবে সামনে আছে নৌকা। সেই নৌকায় গিয়ে আমি উঠব আর আপনাদের দেখাবো। নামলেই আপনারা দেখতে পাবেন এই দিকে সমস্ত ধরনের এই রকম দাঁড়িয়ে আছে নৌকাগুলো। স্পিড বোটও আছে, আর এমনি হাতে টানা বোটও এখানে পাওয়া যাবে। আর এখানেই রয়েছে ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। নৌকায় ওঠার আগে আমাকে পড়তে বলা হলো লাইফ জ্যাকেট। এখানে প্রত্যেককে
বোটে ওঠার আগে বা নৌকায় ওঠার আগে এইরকম করে এইরকম লাইফ জ্যাকেট দিয়ে দেয়। প্রত্যেককেই লাইফ জ্যাকেট পরে আপনাদেরকে বোটে বা নৌকায় উঠতে হবে, এইটা এখানে কিন্তু মাস্ট। সামনের এই নৌকাটাই আমাকে দেওয়া হয়েছে, এই নৌকাটাই আমি এখন উঠব, উঠে বসবো আর ডাল লেকের মজা নেব, মানে কাশ্মীরের একটা মজা নেব এই ঝাড়খণ্ডে। উঠে গেছি বোটে, এবার আমাকে নিয়ে যাবে জলের মধ্যে আর ঘুরিয়ে দেখাবে। ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইকেথান বা মা কল্যাণেশ্বরী মন্দির অবস্থিত। সেই কারণেই মাইথনকে বলা হয় মায়ের বাসভূমি বা মায়ের থান। আর এখানেই রয়েছে ডিভিসির সবথেকে বড় জলাধারটি, যার আয়তন 65 বর্গ কিলোমিটার বা 25 বর্গ মাইল। নৌকা চালককে জিজ্ঞাসা করায় নৌকা চালক আমাকে জানিয়ে দিল কোনটা কোন দ্বীপ। আমাদের এখানে 4খানা দ্বীপ আছে নাম্বার মতন, আর অনেক এমনি 5-6টা দ্বীপ আছে নামে না, ওটা অনেক জঙ্গল হয়ে গেছে। যেমন কি নাম আছে, এই দ্বীপটার নাম হচ্ছে আপনার ছোট দ্বীপ। ছোট দ্বীপে বলা যায়, ডুমুরি পাহাড়ও বলা যায়, ঝালমুড়ি দ্বীপও বলা যায়, 3টে নাম আছে এর। তারপরে হচ্ছে এটা উল্টো চামচ দ্বীপ, এই দ্বীপটার নাম উল্টো চামচ দ্বীপ, এই দ্বীপে নামায় না, ঠিক আছে। তার দূরে একটি আছে নীল দ্বীপ, নীল দ্বীপের পাশে আছে সবুজ দ্বীপ, সবুজ দ্বীপের পাশে আছে তোমার বাংলো দ্বীপ, তার পাশে আছে তোমার ছোট দ্বীপ এটাও। আর একটি আছে দূরে তোমার বনকাটা, অনেক দূরে আছে। আচ্ছা, ওটা তোমার গ্রাম পড়ে, লাউঘাটা গ্রাম পড়ে একটি, ওর পাশে বনকাটা দ্বীপ আছে। ও দ্বীপে কেউ যায় না, ও জঙ্গল আছে ওটাও। নাম্বার মতো সবুজ দ্বীপটা ভালো আছে, সবুজ দ্বীপের লোক নামে, ওখানে পার্ক আছে আপনার, বাচ্চাদের ভালো খেলবার জিনিস আছে। আর লক গেট আছে, 12খানা লক গেট আছে, এখানে জল ছাড়ে, বর্ষাকালে আপনার জল ছাড়ে এখানে। এতগুলো দ্বীপ নিয়ে তৈরি এই ড্যাম্প, মানে এই ড্যাম্পে আসলে এই জায়গাটা, মানে এই বোটিংটা মাস্ট, মানে আপনাদের করতেই হবে, নইলে এই মাইথনে আসা বৃথা। তো আপনারা জেনে নিলেন কোনটা কোন দ্বীপ, আর প্রত্যেকটা কিন্তু রেট আলাদা। আপনারা এখানে আসলে যে যেরকম সামর্থ্য অনুযায়ী আপনারা ঘুরে নেবেন দ্বীপগুলো। প্রথমে আমাকে নিয়ে যাওয়া হবে ঝালমুড়ি দ্বীপে, তারপর ওখান থেকে লক গেট দেখতে। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাঁধের স্বচ্ছ জলে নৌকা ভ্রমণ সেদিন আমার এই যাত্রাটাকে করে তুলেছিল এক অন্য মাত্রায়। সামনে হচ্ছে ঝালমুড়ি দ্বীপ বা ছোট দ্বীপ বলে। চলে আসলাম, 10 মিনিট কি 15 মিনিট সময় লাগলো, এর সামনে চলে আসলাম। এবার এখানে আমরা নামবো, নেবে ওখানে দেখি কোথায় ঝালমুড়ি পাওয়া যায়, সেখানে ঝালমুড়ি খাবো, খেয়ে আবার ব্যাক করে এখান থেকে ওই সামনে ওদিকে আছে লক গেট, লক গেটের দিকে যাব। নেবে গেলাম ঝালমুড়ি দ্বীপের সামনে, ছোট্ট একখানা দ্বীপ, আর সামনে যেই কারণে নাম দেওয়া হয়েছে ঝালমুড়ি দ্বীপ, এখানে একটা ঝালমুড়ি স্টল আছে, এখানে আসলে সবাই ঝালমুড়ি খায়, আমিও খাবো ঝালমুড়ি। ঝালমুড়ি খেয়ে আবার এখান থেকে ব্যাক করব। চারিদিকে জল দিয়ে বেষ্টিত এই ছোট্ট দ্বীপে একঠোঙা ঝালমুড়ি খেতে খেতে নিজের প্রিয়জনের সাথে দুদণ্ড সময় কাটিয়ে তার হাত দুটি ধরে একটাই কথা বলুন, বড্ড ভালোবাসি তোমায়। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले। ঝালমুড়ি দ্বীপ থেকে বেরিয়ে এবার আমি পৌঁছে গেলাম লক গেটের সামনে। বর্ষাকালে এই গেট থেকেই ছাড়া হয় জল। साथ तो है ना मेरे इश्क ये तेरे हवाले बेपनाह। হয়ে গেল নৌকায় চড়া, দারুণ ছিল অভিজ্ঞতা। আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। এখন যাব উপর দিকে এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, করে তারপরে যাব পরের সাইট সিনের উদ্দেশ্যে।
এরপর অটো চালক তার এক জানাশোনা ধাবাতে নিয়ে গেল লাঞ্চের জন্য। এখানে প্রত্যেকটা জায়গায় মানে ওপারেও দেখলাম, ঝাড়খণ্ডের দিকেও দেখলাম, ওখানেও এইরকম ধাবা টাইপের আছে। আর এপারেও দেখলাম মানে ওয়েস্ট বেঙ্গলের দিকটাও দেখলাম এইরকম ধাবা টাইপের আছে। তো খাওয়া নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না দুপুরবেলা যদি আপনারা লাঞ্চ এখান থেকে করতে চান। আর এর আশেপাশেই অনেক কটা হোটেলও আছে, আপনারা যদি রাতে থাকতে চান তাহলে এখানে হোটেলও পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে হোটেল 2-3টে হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো। আমি একটা নিরামিষ থালি নিয়েছি, মোটামুটি একটা আলু ফুলকপির তরকারি দিয়েছে, আলু ভেন্ডি ভাজা দিয়েছে, একটু স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে আর ভাত দিয়েছে। মোটামুটি টেস্ট ভালোই আছে, একটু রেটটা একটু বেশি কিন্তু মোটামুটি খাওয়া যাবে, টেস্ট ভালোই। টাইম এখন 2:52, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার আমি আবার অটোতে বসবো, যাব পরের গন্তব্যের দিকে। আপনারা যদি কেউ মাইথনে এসে থাকতে চান তাহলে এখানে আছে, রাস্তার ওপর দিয়ে আমি অটো করে যেতে যেতে দেখতে পেলাম মাইথন যুব আবাস, এখানে আপনারা থাকতে পারেন। এখানে থাকতে গেলে কিন্তু এটা গভর্নমেন্টের, যেহেতু আগে থেকে আপনাদের বুকিং করে আসতে হবে। বুকিংয়ের জন্য আমি ওয়েবসাইটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো বুকিংয়ের জন্য, আপনারা এই ওয়েবসাইট থেকে বুক করতে পাবেন। আর এখানে স্পট বুকিংও অ্যাভেলেবেল আছে বলছে। আর আগে থেকে যদি বুকিং করেন নিচে দেওয়া এই ওয়েবসাইট থেকে আপনারা বুক করে নেবেন। লাঞ্চ সেরে এবার আমার গন্তব্য ছিল মা কল্যাণেশ্বরী মন্দির, যা ছিল আমার আজকের ভ্রমণের শেষ গন্তব্য। মাইথন বাঁধ থেকে যার দূরত্ব 3 কিলোমিটার। আপনারা যারা বরাকর স্টেশনে নেবে মাইথনে আসবেন, সেক্ষেত্রে প্রথমেই পড়বে এই মন্দির। টাইম এখন 3:06 আর আমি এখন পৌঁছে গেলাম শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরের সামনে। ভেতর দিকে যাব আর পুরো মন্দিরটাকে আপনাদের সামনে তুলে ধরব। শোনা যায় খুব জাগ্রত নাকি এই মা। আর এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1377 সালে। এই যে সামনে মন্দির আর উপরে লেখা আছে মা শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির স্থাপিত 1377 সালে। আর এইটা দিয়ে আপনাদের ভেতর দিকে ঢুকতে হবে। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। আর এখানে ঢুকতে গিয়ে আপনি সমস্ত ধরনের দোকানপাট পেয়ে যাবেন। পুজো দেওয়ার জন্য এখানে সমস্ত সামগ্রী আছে। পুজো দেওয়ার যত সামগ্রী, মালা বা প্যারা ট্যারা আছে, এসব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এই হলো মন্দির। এই সামনে হচ্ছে গেট, আমরা ভেতর দিকে ঢুকবো, কিন্তু তার আগে জুতোটাকে এই সাইডে খুলে রাখতে হবে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত এই মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তের বরাকর নদীর তীরে অবস্থিত। এটা দিয়ে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এই হলো মন্দির। আপনি গর্ভগৃহের ভেতরে ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই, আপনি বাইরে পর্যন্ত এই জায়গাটুকুনি পর্যন্ত ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারেন। সামনে মন্দির থেকে বেরিয়েই এই হলো মন্দিরের পেছন দিকে এইরকম একটা জায়গা আছে। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা থেকেও একটু ঘুরে যাবেন, দারুণ জায়গা। আপনারা এখানে আসলেও দেখতে পাবেন একটা ঝর্ণা, আমি আপনাদের দেখাচ্ছি সেই ঝর্ণা। একটা ছোটোখাটো একটা ঝর্ণা, এই হলো সেই ঝর্ণা। এই যে ঝর্ণাটা পড়ছে ওই একদম ওই সাইড থেকে জলধারাটা আসছে, এসে এই জায়গাটা দিয়ে পড়ছে, পড়ে সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই জলধারাটা, এই যে আমরা যে মাইথন ড্যাম ঘুরে এলাম, সেই মাইথন ড্যাম্পের ওই জলটাই এই সাইড দিয়ে বেরোচ্ছে। সামনে হচ্ছে মন্দির, আমি এই রাস্তাটা দিয়ে এলাম, আর ওপরেই হচ্ছে বাদর ঘুরে বেড়াচ্ছে। এসে এইটা দিয়ে এই রাস্তাটা দিয়ে আসবেন, আসলেই এই রকম সাইড দিয়ে এই রকম একটা সুন্দর জলধারা দেখতে পাবেন। মনে করা হয় এই মা নাকি খুবই জাগ্রত,
এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তির পূজা প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। মন্দিরটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন কল্যাণ শেখর, যিনি পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের 51তম রাজা ছিলেন। আমি মন্দিরের পুরোহিতের কাছ থেকে শুনে নিই এই মন্দিরের কি বিশেষত্ব আছে বা কি মাহাত্ম্য আছে। এই মন্দির আপনার মোটামুটি ধরুন 700-800 বছর হয়ে গেল। সেন বংশের মন্দির, লক্ষণ সেন বল্লা আছেন, বুঝলেন তো। এটা কোনো সটির পিঠ নয়, এটা হচ্ছে সাধনায় সিদ্ধলাভ করছিলেন। এই মা কল্যাণেশ্বরী প্রথমে কাশীপুর রাজা রাজবাড়িতে ছিলেন। ওখানে ওনার কন্যা, ছেলে ছিল না, কন্যা। এবারে সেই মাকে ওই কন্যা পালিত করতেন। এবার সেই 2 মেয়ের মতন হয়ে গেল। তাও যখন ওনার মেয়েকে যখন বিয়ে দেয়, লক্ষণ সেন বল্লা সেন ছেলের সঙ্গে বিয়ে দেয়, তখন ওই মাকে যৌতুক হিসাবে দানে দেয়। তখন ও মেয়ে বলছে, বাবা আমি তো মায়ের সেবা করছি, এই মায়ের মূর্তি তো এই মায়ের পূজা করবে কে, তাই তুমি আমাকে দানে দিন দাও। তখন মা কল্যাণেশ্বরী ওই রাজা ওনার মেয়ের হাতে যৌতুক হিসাবে মাকে দিন দেয়। যখন নিয়ে যায় দুর্গাপুর ইছাই ঘোষ, তখন এই বরাকর নদীর ধারে মাকে এখানে নামিয়ে দিলেন। তখন মা বললো, এখানে আমাকে নামাই দেবে, এখান থেকে আমি আর কোথাও যাবো না। তখন এই বরাকর নদীর ধারে মা এখানে স্থাপিত হয়ে গেলেন। এই নদীর নাম হচ্ছে মায়ের চালনাদ। এই চালনাদ এখানে মা বসে চান করলেন, এই পাশে নদীটা। হ্যাঁ, আর এখানে মা বসে শাখা করলেন। তারপরে সেই শাখা পড়ার পর পয়সা চাইলেন। এই ছিল মন্দিরের গল্প। এবার এখান থেকে বেরিয়ে টাইম অনেক হয়ে গেছে, স্টেশনের দিকে যাব। স্টেশনে 5টা নাগাদ ট্রেন আছে, সেই ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেব। মন্দির থেকে বেরিয়ে এবার ছিল আমার বাড়ি ফেরার পালা। আমার আজকের ভ্রমণের সমস্ত খরচা আমি আমার এই পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সারাদিন ঘুরিয়ে অটো চালক আমার কাছ থেকে নিয়েছিল 600 টাকা। তবে আপনাদের বার্গেনিং স্কিল ভালো থাকলে আপনারা আরো কিছু টাকা কমিয়ে নিতে পারেন। কুমারদুবি স্টেশনের বাইরে অটো অ্যাভেলেবেল থাকায় আমি আর অটো চালকের নাম্বার শেয়ার করলাম না। চলে আসলাম কুমারদুবি স্টেশনে, একটা টিকিট কেটে নিলাম। 4:55 ট্রেন আছে কুমারদুবি থেকে হাওড়া যাওয়ার জন্য। তো এই ছিল আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে আপনাদের বন্ধুদের সঙ্গে এই পর্বটাকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে, অন্য কোনো নতুন জায়গায়। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।